প্রথমেই আমি শুরু করব আমার মার সাথে ঘটা কিছু ঘটনা নিয়ে, যেগুলো আমরা সামনে থেকে দেখেছি আরকি। হঠাৎ মা না বলে উঠলেন, "পাইছি রে পাইছি।" আমরা তো বাঙাল। হুম, তো মা বাংলা ভাষায় বললেন, "পাইছি রে পাইছি।" আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, "মা কি পেয়েছো তুমি?" তখন মা বললেন, আমি ভাবলাম আমাদেরই মনে নেই, উনি কি করে জানবেন? উনি তো এই দুনিয়ায় নেই। উনার জানার কথাই না বোদের প্যাকেট কোথায়। হ্যাঁ? তো আমি বললাম, "ঠিক আছে মা বলো তো কোথায় আছে?" মা বললেন যে, "ফ্রিজের একেবারে নিচে কোণায়।" আমার তখন একটা কিউরিওসিটি হলো। হুম। আমার ছোটদা মধ্যে, মধ্যে ইয়ে খেত। তো শুকনো মাছটা খুব ভালোবাসত। তো ছোটদা তো অকাল মৃত্যু হয়েছে। ৫ মাস আগে মার যাওয়ার, মা খাবার সময়ই না সবসময় বলত, "আমি শুটকি বড়া আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো।" তো সেই অনুসারে ভৈরবের থালি দেয়া হলো। উনাকে পুজো করা হলো। যেদিন এই প্রসিডিউরটা কমপ্লিট হলো, তার পরদিন থেকে যেদিন মা যাচ্ছেন মানে চলে গেলেন হুম, আমাদের ছেড়ে, ঐদিন যখন ওই সকালবেলার থেকে এই মানে শ্বাসটা উঠছিল, হঠাৎ দেখলাম উনি দরজার দিকে তাকিয়ে একটু দাঁড়াও, এরকম হাতটা দিয়ে একটু দাঁড়াও, একটু দাঁড়াও বলছেন। আমি দিদিকে সাথে, সাথে গিয়ে বললাম, "দিদি যে মা না কারো সাথে কথা বলছেন।" তখন দিদি বলল, "তুমি জিজ্ঞেস কর কার সাথে কথা বলছে।" আমি তখন মার কাছে আসলাম, এসে মাকে জিজ্ঞেস করলাম আস্তে, আস্তে যে, "মা তুমি কার সাথে কথা বলছো?" তখন মা বললেন যে, "তান্ত্রিক।" আমি আমার হাসব্যান্ড মিলে গিয়েছিলাম আদ্দামাকে দর্শন করতে। তখন আমরা কলকাতাতেই ছিলাম। আমি যখন দিল্লি পৌঁছেছি, শিলং থেকে মায়ের কাছটা ছোঁয়া যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। দেখি আমার সোফাতে কিছু জিনিস রাখলে সেটা নিচে পড়ে যাচ্ছে। সকালবেলা উঠে দেখি নিচে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন যে ঘটনাগুলো বলছি সেগুলো আমাদের কেরালা আর তামিলনাড়ু ভ্রমণের আ সময় হয়েছিল। বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল। নমস্কার প্রিয় দর্শক। আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আপনাদের সামনে নতুন কোনো ঘটনা, দৈব অলৌকিক ঘটনা যেগুলো আপনারা শুনতে চান, সেগুলো জন্য আপনারা অপেক্ষা করেন এবং আমারও অপেক্ষা সেইভাবেই থাকা হয় যে কখন সেই ধরনের কোনো ঘটনা আপনাদের সামনে আমি তুলে আনতে পারি। ব্যক্তিগত জীবনে একজন সফল নারী, তার নাম ডক্টর রুমা চক্রবর্তী। নমস্কার রুমাদি। নমস্কার দাদা। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা অনেকের সাথেই ঘটে এবং যেগুলো তাদের মতো আপনার জীবনেও একটা গভীর রেখাপাত করে গেছে। আপনার কাছে সেগুলো দৈব অলৌকিক ঘটনা। যে সেই ঘটনাগুলোর পেছনে অবশ্যই দৈব প্রভাব আছে এবং সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের সেটাই প্রচেষ্টা। সারা পৃথিবী জুড়ে যারা আধ্যাত্মিক বাঙালি রয়েছেন তারা শোনেন, নিজেদের ঘটনা তুলে ধরার চেষ্টা করেন এবং সাথে সাথে আপনার মতোই তাদের কাছে বলার, আপনারাও যারা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের জীবনের দৈব অলৌকিক কাহিনীগুলো শোনাতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস করে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার ভয়েস রেকর্ডিং শুনবো। যদি পছন্দ হয় আপনি বলবেন আপনার কথা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাকে জানাই অভিনন্দন এই সাধক অলৌকিক চ্যানেল প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য। যেখানে আপনি সাধক সাধিকা বা আমাদের মতো সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের যে আধ্যাত্মিক এবং অলৌকিক ঘটনাগুলো তুলে ধরছেন লোকের কাছে। তাতে যে লোকের শুধু আধ্যাত্মিক বিকাশ হচ্ছে তা নয়, যে সনাতনের প্রতি যে বিশ্বাস বা আস্থা সেটারও কিন্তু পুনঃস্থাপন হচ্ছে। এখন যে ঘটনাগুলো বলবো সেগুলো আমার সাথে ঘটেছে আ ২০২৫ এ। মানে সবগুলো ঘটনাই মোটামুটি কিছু পরপর, পরপরই ঘটে গেছে তবে এটা আরকি। খুব মানে সাম্প্রতিক আর কি। হ্যাঁ, খুব সাম্প্রতিক। হুম, এই লাস্ট ইয়ারের। হুম, ১ম এই আমি শুরু করব আমার মার সাথে ঘটা কিছু ঘটনা নিয়ে, যেগুলো আমরা সামনে থেকে দেখেছি আরকি। তো আমার মা আ মানে আমার যখন ছোট দাদা মারা গেলেন, তখন মা অসুস্থ ছিলেন ঠিকই। কিন্তু মারা যাওয়ার পর থেকে না একদম ধীরে, ধীরে ভীষণ ডিটোরিওরেট করতে শুরু করল মার মানে স্বাস্থ্য। হয়ে তারপর উনি একদম শয্যাশায়ী হয়ে গেলেন। তো তারপরে উনি শিলংয়েই ছিলেন, আমার দিদির কাছে ছিলেন, বড় দিদির কাছে। ডিটোরিওরেট করতে শুরু করে মার অবস্থাটা আ ছোট দাদা মারা যাওয়ার পরে। তারপরে একেবারে শয্যাশায়ী হয়ে যান উনি। আ আর গত বছর মে মাসে আমরা আমার মাকে হারিয়েছি আরকি। তারপর মা যখন শয্যাশায়ী ছিলেন, ধরুন ৪-৫ মাস বা ৬ মাস মানে আগের ঘটনাগুলো বলছি আরকি উনি চলে যাওয়ার। তো ওই সময়টা মা কাউকে হয়তো চিনতেন, কাউকে চিনতেন না। আ কেউ সামনে আসলে কোনোদিন একটা মানুষকে
আজকে যদি চিনলেন কালকে চিনলেন না, এরকম হতো। তারপরে অনেক মানে পুরনো পুরনো লোকের কথা বলতেন, আমরা চিনতামই না। তারপর কাকে কাকে দেখতেন এটা বলতেন, যেটা খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে। আর আমরাও শুনতাম, মার কথাগুলো শুনতাম। আর খুব বেশি যে বলতেন কথা তা নয়। আর মধ্যে মধ্যে আমরা মানে মাকে নিয়ে হাসাহাসিও করতাম। অনেক কিছু বলতেন, কি বলছেন কি না। তারপর যাই হোক, তো ওই রকম চলছিল মার সাথে একটা সম্পর্ক। তখন জানতাম মাকে বেশি দিন রাখা যাবে না, উনি ওই স্টেজে পৌঁছেছেন আর কি। যাই হোক, এসব তো কেউ বলতে পারে না। ওই সময় আমরা বুঝতে পারতাম হয়তো আহ, মাকে হয়তো আর মানে রাখা যাবে না, বয়সটা অনেকটা হয়েছিল। আর আমরা এরকমভাবেই গল্পগুজব করতে করতে মার যতটুকু দরকার ছিল ওইসব চলতে থাকতো। দাদা আসতো, আমাদের পাশের বাড়ির লোকেরা আসতো। শিলংটা খুব মানে একটা ক্লোজ নিট ফ্যামিলি আর কি, সবাই আসতেন। তো চলছিল ওরকমই। একদিন এরকম মা না বলছিলেন কি বোঁদে খাবেন। তো ঠিক আছে, তো বোঁদে আনা হলো মার জন্য। এরপরে আম, মানে মাকে চাটাও দেয়া হতো, খাবারও দেয়া হতো, কিন্তু বোঁদের প্যাকেটটা না কোথায় যেন রেখে দেওয়া হলো। মাও আর বলেননি, আমাদেরও আর মনে নেই। তো বোঁদের প্যাকেটটা কোথায় চলে গেছে খেয়ালই নেই মাকে, যে মা যে বলেছিলেন বোঁদে খাবেন বলে। একদিন হঠাৎ এরকম বিকেলবেলা চাটা বোধহয় খাওয়া হয়ে গেছে মার। তারপর আমি বসে গল্প করছি, দিদি তখনও অফিস থেকে আসেনি। আর মার সাথে বলতে এমনি গল্প করছি, উনি তো বিশেষ কিছু বলতেন না, তাও চেষ্টা করতাম আমরা। তো বলছেন মানে আমি কথা বলছি, আর হঠাৎ মা না বলে উঠলেন, পাইছি রে পাইছি। আমরা তো বাঙাল, তো মা বাংলা ভাষাই বলেন, পাইছি রে পাইছি। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, মা কি পেয়েছো তুমি? তখন মা বললেন, বোঁদের প্যাকেট। আমি বললাম বোঁদের প্যাকেট? তখন আমার হঠাৎ করে মনে হলো, হ্যাঁ, মার জন্য তো বোঁদের প্যাকেট আনা হয়েছিল, দেয়া হয়নি, এটা কোথায় গেল আমারও মনে নেই। আমি ভাবলাম আমাদেরই মনে নেই, উনি কি করে জানবেন? উনি তো এই দুনিয়ায় নেই, উনার জানার কথাই না বোঁদের প্যাকেট কোথায়। হ্যাঁ, তা আমি বললাম, ঠিক আছে মা, বলো তো কোথায় আছে। ইচ্ছে করেই বললাম আর কি, মাকে কথা বলানোর জন্য, জাস্ট এমনি। বললো ঠিক আছে। মা বললেন যে ফ্রিজের একেবারে নিচে কোনায়। আমার তখন একটা কিউরিওসিটি হলো, না দেখি তো গিয়ে ওখানে আছে কিনা। গেলাম, গিয়ে ঠিক ফ্রিজটা খুলেই ডান দিকে একদম কোনায় নিচে হাতটা ঢুকালাম, বোঁদের প্যাকেটটা উঠে আসলো। আমি তো অবাক হয়ে গেলাম যে মার তো এটা জানার কথা না, একেবারেই কথা না, উনি কি করে দেখলেন এটা। তো তখনই মনে হলো মা যে স্টেজে ছিলেন তখন, ওই সময় কি ওদের দৃষ্টিটা অনেক প্রখর হয়ে যায়, বা কোনো ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয় আমরা যেটাকে বলি, শক্তিশালী হয়ে সেটা কি শক্তিশালী হয়ে যায়? তো ওটাই আর কি মাথায় আসছিল। তো যাই হোক, সেদিন মাকে একটু পুঁতে দেওয়া হলো আর কি। এটা এটা খুব বাস্তব জীবনের একটা খুব বড় অভিজ্ঞতা এবং হ্যাঁ। এরকম অভিজ্ঞতা আমি কিছু মানুষের কাছ থেকে শুনেছি। হুম। দেখুন, আপনি যে ঘটনাগুলো বলছেন এবং এই লাস্ট যে ঘটনাটা বললেন এখন পর্যন্ত, এটা অতীন্দ্রিয় শক্তির কাজ। মানুষের মৃত্যুর আগে হ্যাঁ, অতীন্দ্রিয় শক্তিগুলো খুব জাগ্রত হয়ে যায়। আমাদের একদম পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও সেটা কাজ করে। সেটা কাজ করে, এক্স্যাক্টলি। যেটা এই ঘটনাটা খুব আচ্ছা, তারপরে? তো কারণ তখন উনি বলতেন না, অনেককে দেখতে পেতেন না, যারা নেই অলরেডি চলে গেছেন ওই পারে, ওদেরকেও দেখতে পেতেন। তো কিছু একটা দৃষ্টি নিশ্চয়ই ছিল। তো যাই হোক, যেটা আপনি বললেন আর কি, তো ওইভাবেই চলছিল। আহ, তো এরকম করে করে মার অবস্থা তো বেশ কিছু ডিটোরিয়েশন এসছিল। মার অবস্থাটা তখন মানে খারাপই ছিল আর কি। কিন্তু এই কিছু ঘটনা আম, আমাদেরকে আশ্চর্য তো করেছিল, কিন্তু খুব বাস্তবিক এই ঘটনাগুলো অনেকের সাথে ঘটে থাকে, এটা আমরা ভাবতাম আর কি। কিন্তু উনি কি করে দেখলেন সেটার আনসার আমাদের কাছে নেই, সেটা আমরা জানি না। সেটার অ্যান্সার আছে, আমাদের বাস্তব দৃষ্টিভঙ্গিতে তা ধরা পড়বে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাস্তব মানে আমরা যে দৃষ্টিতে দেখি সেই দৃষ্টিতে ধরা পড়ে না, আমাদের সেই ক্ষমতা নেই দেখার, Right. যেটা মায়ের হয়তো এসে গেছিল তখন। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার হতো মার সাথে। উনি না আম, একেবারে নিরামিষাশী ছিলেন। আর আমার ছোট দাদা খুব শুকনো মাছ খেতে ভালোবাসতো, শুটকি বলি তো আমরা। হুম, তো শুকনো মাছ খেতে খুব ভালোবাসতো। আর মা নিরামিষে ছিলেন এই কারণে, কারণ আমার বাবা অনেক আগে মারা গেছেন, তো প্রায় 50 বছর মা বাবা ছাড়া। আচ্ছা, আচ্ছা। তো তারপরে আর আমাদের বাড়িতে মাছ মাংস ঢোকেনি, একেবারে নিরামিষাশী সবাই, মানে আমার দাদারাও মোটামুটি নিরামিষই খেত, আমরাও নিরামিষ খেতাম। আর ছোটদা মধ্যে মধ্যে ইয়ে খেত। তো শুকনো মাছটা খুব ভালোবাসতো। তো ছোটদার তো অকাল মৃত্যু হয়েছে 5 মাস আগে মার যাওয়ার। মা
খাবার সময়ই না, সবসময় বলতো আমি শুটকি বড়া আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। হুম, সবসময় এই কথাটা বলতেন। খাওয়া দিতে গেলেই বলতেন আমি শুটকির বড়া আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমরা বললাম এটা কি ব্যাপার হলো? বলতেই থাকতেন, মানে খুব বেশি করে বলতেন আরকি। আর আমাদের মানে অস্বস্তি হতো যে এই মানুষটা এত বছর নিরামিষাশী সেটা বলছে। তারপরে একটা ভাবনা আসলো মনে যে আমার ছোটদা তো খুব খেতে ভালোবাসতো আর ওর অকাল মৃত্যু হয়েছিল। হয়তোবা ওর ইচ্ছেটাই মায়ের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। হুম। এটা আমাদের ভাবনা। এটা অনেকেই লজিক্যাল ভাবতে পারেন। এইবার যেহেতু বলছেন যে মাসিমার অন্তিম সময়টায় ধীরে ধীরে কাছে আসছে, হুম, সেই ক্ষেত্রে তার ছেলেও হয়তো মায়ের কাছাকাছি তখন ছিলেন। ইচ্ছেটা যে বললেন, হ্যাঁ, ইচ্ছেটা তার মধ্যে প্রবেশ করা। হ্যাঁ, মানে ছেলে যে কাছে আসছেন, সেটা তার ইচ্ছে দিয়েই প্রকাশ পাচ্ছে। একদম। আর উনি বলতেন কিন্তু, হ্যাঁ, "পপু এসেছিল, পপু বসেছে অনেকক্ষণ।" ও এটা বলতেন আচ্ছা, 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 আচ্ছা। তখন। তো এই দুটো যদি মেলানো যায় তাহলে আপনি হুম, যেটা বলছেন এটাই সঠিক। হুম। অনেকের ক্ষেত্রেই, আমার নিজের বাবার ক্ষেত্রেও ঘটেছিল। আমি হুম, সেটা আর বলছি না। মানুষের যখন শেষ সময় চলে আসে, তার প্রিয়জনরা কাছে আসতে থাকে। হ্যাঁ, একদম ২-৩ দিন আগে থেকেই আসতে থাকে। আসতে থাকে। তো হুম, এটা কিন্তু ঘটেছিল অ্যারাউন্ড ৫ মাস আগে আচ্ছা, এই আচ্ছা, ঘটনাটা। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক এরকম হুম, চলছে। তো আমাদের এরকম করতে হতো যে যেকোনো বড়া বা তরকারি হুম, নিয়ে মাকে বলতাম, "নাও এই শুটকি বড়া দিয়ে হুম, খাচ্ছো।" তখন উনি বলতেন গন্ধ-টন্ধ চলে গেছে। আচ্ছা। অথচ হাতে যদি কোনো একটু পেঁয়াজ রসুনেরও গন্ধ থাকতো মা মুখ ফিরিয়ে নিতেন। ওটা সহ্য করতে পারতেন না হুম, উনি। হুম। এত বছর নিরামিষ খেয়ে এসছেন। তো এই যে অবশ্য তফাৎটা, হ্যাঁ, এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসার চিহ্ন ছিল। রাইট। তখন আমরা ভাবতাম এরকম। সেই সময় একজন পুরোহিতের সাথে যখন ডিসকাস করা হলো, তখন উনি বললেন যে, "আপনারা একটা কাজ করুন, একটা ভৈরবের থালি দিন। ভৈরবকে পুজো করে।" তো কাল ভৈরব তো এইরকম একজন ঠাকুর, যিনি সময়, মৃত্যু, ভয়, ভীতি, মোহ, মায়া সবকিছু কাটাতে সাহায্য করেন। যারা এই লোকে আছেন বা যারা ওই ঠিক। পরলোকে আছেন। তো উনাকে পূজা করা তো আর দোষের কিছু ব্যাপার না। তো ছোটদার নামে বললেন যে, একটা থালি দিতে। তাতে উনি যদি তুষ্ট হন, তাহলে হয়তো আমার দাদার যদি এই ইচ্ছেগুলো থাকে সেগুলো কেটে যাবে, যেগুলো মায়ের থ্রুতে আমরা পাচ্ছি। তো সেই অনুসারে ভৈরবের থালি দেয়া হলো। তো উনাকে পুজো করা হলো। যেদিন এই প্রসিডিউরটা কমপ্লিট হলো, তার পরদিন থেকে মা একটা বারের জন্য বলেননি, মাছ ভাজা খাবো বা শুটকি বড়া খাবো। একটা দিন বলেননি। তখন পুরো অন্য মানুষ। একদম যেরকম নরমাল যিনি ছিলেন। মানে যেরকম ছিলেন আরকি। হুম, ওই হুম, হুম, কথাগুলো আর বলতেন না খাবার সময়। কখনো বলেননি তারপরে। তো এটাকে কি বলবো? আমরা যে অনেক সময় যে বলি যে পুজো আচ্ছা করে কি হবে? হুম। কিন্তু আমরা তো পদে, পদে আমরা এটা এবং আমরা পেয়ে পদে, পদে যাচ্ছি। প্রমাণ চাই। প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ কি? তো এই তো তার প্রমাণ। প্রমাণ তো। উনাকে তুষ্ট করা হলো মানে আমার দাদার যে মোহমায়াটা ছিল ওটাও কাটিয়ে দিলেন সেটা উনি। কমপ্লিট হলো এবং হ্যাঁ, উনার এই ইচ্ছেটা তার মধ্য দিয়ে সম্প্রচারিত হওয়ার প্রয়োজনটা মিটে গেল। মিটে গেল। এই যে অভিজ্ঞতাগুলো, অনুভবগুলো আমরা একদম কাছ থেকে দেখেছি। এগুলো হয়েছে মায়ের সাথে। এবং এইগুলো দৈব অলৌকিক ঘটনা, অনেকে বলবেন যে এক্ষেত্রে দেবতার কি? দেখুন না, ব্যাপারটা হলো মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি পদক্ষেপ তো তার দ্বারা নির্ধারিত। একদম। সুতরাং রুমাদি যে ঘটনাটি তার মায়ের সম্পর্কিত বললেন, সেটা কিন্তু দৈব ইচ্ছাতেই ঘটেছে। দৈব অলৌকিক ঘটনার বাইরে সেটা নয়। সেই। হ্যাঁ? আরেকটা ঘটনা বলছি মার রিলেটেডই। মা যখন খুব ছোট ছিলেন তখন উনি একজন স্বামীজির কাছে গেছিলেন। কারোর সাথেই গেছিলেন। মা তখন জামা পরতেন। উনাকে দেখেই স্বামীজি যে ১ম কথাটি বলেছিলেন যে, "ইসরে! তুই তো জীবনের শেষ দিন অবধি খুব কষ্ট পাবি।" তো গেছে সেটা। তারপরে আ ওই স্বামীজি আ ওই স্বামীজিকে মা খুব মানতেন পরে। নামটা নিচ্ছি না হুম, এটা। তো উনার শিলংয়ে একটা ইয়েও আছে, আশ্রম আছে। আচ্ছা। উনার স্ত্রীও খুব যোগিনী ছিলেন। উনার আশ্রম আছে। আর এই যে স্বামীজির কথা বলছি, উনি একজন খুব বড় তান্ত্রিক ছিলেন। কিন্তু গুপ্তযোগী ছিলেন। সবার সামনে আসতেন না কিন্তু যে সামনে যেত হয়তো হঠাৎ করে কিছু একটা বলে দিতেন হুম, আরকি। হুম, মার সাথে যেটা হয়েছিল। তো মার যখন এরকম কন্ডিশন হচ্ছিল আরকি, আ কষ্ট হুম, পাচ্ছিলেন ওই সময়, তখন আমার মনে হতো আমার আর দিদি দুজনেই আমরা
মানে কথাবার্তা বলতাম আরকি দুজনের মধ্যে। যে স্বামীজি এই কথাটা তো মাকে বলেছিলেন যে, আ "তুই খুব কষ্ট পাবি।" একটা কষ্ট লাঘব করার একটা যদি পথ বাতলে দিতেন, তাহলে তো খুব ভালো হতো। কারণ মা খুব মানে শেষ দিনে না একটু কষ্টই পাচ্ছিলেন। কারণ একটু বেডসোরও হয়ে হুম, গেছিল। হুম, হুম। তো ব্যথা পেতেন, গোঙাতেন এরকম হতো। এটা দেখা যেগুলো যাচ্ছিল। সহ্য করা হ্যাঁ, যায় না। খুব মানে কাছে যে থাকে না ওর পক্ষে হুম, সহ্য করা একটু কঠিন। যে পাচ্ছে তার তো হচ্ছেই, যারা দেখছে ওদেরও কষ্ট হয়। তো আমরা তখন সবসময় বলতাম, একটু কমপ্লেইনই করতাম উনার কাছে যে উনি একটু পথ যদি দেখাতেন এটা কষ্টটা লাঘব করার। এরকম হতে, হতে একদিন আমি ভাবলাম আমি একটু উনার আশ্রমে যাই, গিয়ে একটু উনাকে বলে আসি, প্রার্থনা একটু করে আসি। কিছু যদি হয়। তো গেলাম উনার আশ্রমে যেদিন গেলাম তখন গিয়ে দেখলাম উনাকে সকালের ভোগটা নিবেদন করা হয়েছে, দরজা বন্ধ। তো আমি ওয়েট করলাম। আর পূজারীও ছিলেন না, একটু বোধহয় চান-টানে গেছিলেন। পরে বেরিয়ে আসলেন যখন পূজারী তখন আমি বললাম, "একটু দর্শন করব।" উনি দরজা খুলে দিলেন। তারপর উনাকে প্রণাম করলাম। প্রণাম করে আমি স্বামীজিকে বললাম যে, "তুমি তো এরকম বলেছিলে মাকে, তুমি প্লিজ একটা কিছু করো যাতে মার কষ্টটা একটু লাঘব, কারণ তুমি জানো। তুমি ওইটা যখন জানতে পেরেছিলে হুম, তখনই মা যখন ছোট ছিলেন, তোমার কষ্ট লাঘব করারও ক্ষমতা আছে। তুমি নিশ্চয়ই। পারবে।" তো এটা বলে মানে আ বেরিয়ে আমি তখন পূজারীকে এই এপিসোডটা বলছিলাম আরকি। তখন বলছিলাম আর চোখ দিয়ে একদম অঝরে জল পড়ছিল আমার তখন। যাই হোক তখন পূজারী বললেন, "ঠিক আছে আমি একটু তোমাকে প্রসাদ দিয়ে দিচ্ছি। এই ভোগটা যে নিবেদন করা হচ্ছিল ওই থালা থেকে একটু ভোগ দিয়ে বললেন, "এটা নিয়ে মাকে খাওয়াবে।" তো নিয়ে আমি মাকে খাওয়ালাম। তো এরকম চলছে। যেদিন মা যাচ্ছেন মানে চলে গেলেন আমাদের ছেড়ে, ওইদিন যখন সকালবেলা থেকে মানে শ্বাসটা উঠছিল, হঠাৎ দেখলাম উনি দরজার দিকে তাকিয়ে একটু দাঁড়াও, এরকম হাতটা দিয়ে একটু দাঁড়াও বলছেন। আমি দিদিকে সাথে, সাথে গিয়ে বললাম, "দিদি যে মা না কারো সাথে কথা বলছেন।" তখন দিদি বলল, "তুই জিজ্ঞেস কর কার সাথে কথা বলছে।" আমি তখন মার কাছে আসলাম, এসে মাকে জিজ্ঞেস করলাম আস্তে, আস্তে যে, "মা তুমি কার সাথে কথা বলছো?" মা তখন বললেন, তখন কথাটা না অনেকটা জড়িয়ে গেছে। চলি। তখন মা বললেন যে, "তান্ত্রিক।" মা তো স্বামীজিকে তান্ত্রিক বলতেন। হুম, তান্ত্রিক বলে ডাকতেন। সাথে, সাথে আমার মনে হলো আমাদের আরতিটা কি উনার কাছে পৌঁছেছে তার মানে? নিশ্চয়ই পৌঁছেছে। হ্যাঁ। আর মা যখন তান্ত্রিক বলছেন তার মানে উনি দেখতে পাচ্ছেন উনাকে। তার মানে উনি এসছেন হুম। সামনে। তার মানে আরতিটা পৌঁছেছে, উনি জানেন মার কি অবস্থা। আমি যে আরতি করেছি সেটাও উনি শুনেছেন। তার মুক্তির পথ হ্যাঁ, যাতে সহজ হয়। সহজ হয় সেটার জন্য উনি হয়তো এসছেন। তো মাকে নিয়ে যাওয়ার জন্য কি উনিও মুক্তির পথটা সহজ করতে আসছিলেন? এ তো আধ্যাত্মিক পথ এবং মতের এক চরম এবং পরম দৃষ্টান্ত। হ্যাঁ। হুম। তো তো ওটাই আরকি মানে এই যে লৌকিক আর অলৌকিক জগতের মধ্যে যে জোনস গুলো থাকে, সেগুলো আপাত দৃষ্টিতে আমরা কিন্তু বুঝতে পারি না। কিন্তু এই যখন আমরা একটু ভাবতে শুরু করি তখন মনে হয় ওগুলোর মধ্যে অনেক সত্য লুকিয়ে আছে। পৃথিবীর বৃহত্তর সত্যগুলো ওগুলোর মধ্যেই লুকিয়ে আছে মনে আমি হয়। যতটুকু চোখে দেখছি, যতটুকু চোখে আমার পড়ে কিংবা জানা থাকে, হুম, সেটুকুই যে সারা পৃথিবীর সবকিছু, আ এটা ভাবার কোনো কারণ নেই। একদম, একদম। ঠিক। তারপরে যে কত কিছু আছে তা কিছু, কিছু হয়তো আমরা মানে দেখতে যখন পাচ্ছি না আমাদের আরকি। সামনে উপলব্ধিতে চলে আসে, হুম, ঠিক আপনার ক্ষেত্রে যেগুলো যেটা হয়েছে। হয়েছে। তারপর কি হলো? মা যখন চলে যাচ্ছেন, মা তো একেবারে মানে যাকে বলে হুম, ন্যাচারালি গেছেন আরকি, সজ্ঞানে। সজ্ঞানে। একেবারে সজ্ঞানে গেছেন মা। তো ঐরকম যখন প্যান্টিংটা হচ্ছিল ওনার, যে শ্বাসটা উঠছিল, ডাক্তার পাওয়া যাচ্ছে না। রোববার দিন শিলংয়ে ডাক্তার পাওয়া অসম্ভব ব্যাপার একেবারে। যাই হোক একজনকে তাও কনট্যাক্ট করা হয়েছে। উনি আসতে, আসতে দুটো সেই। তো দেখে তো আর ভালো লাগছে না এরকম। তখন মাকে গিয়ে বলছি, "মা", আমিই জিজ্ঞেস করেছি, "মা কি হয়েছে? বলো না কি হয়েছে?" তখন মার মুখটা না হাসি, হাসি হয়ে গেল। উনি ভাসা, ভাসা গলায় মনে হচ্ছে দূর থেকে আওয়াজটা আসছে। ভাসা, ভাসা গলায় আমাকে বলছেন, "কিতা হইতো? কিচ্ছু হইছে না।" বাঙ্গাল ভাষায় আবার বললেন, "কি হবে? কিচ্ছু হয়নি।" ভাসা, ভাসা গলায় বললেন। একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল মা কিন্তু একদম ট্রান্সেন্ডিং পজিশন এ ছিলেন হুম। তখন। উনার যে ব্যথা বেদনা হচ্ছিল সেটা কিন্তু আর নেই। শরীরটা আছে। কিন্তু ইন্দ্রিয়ের যে কোথায় যেন ব্যাপারগুলো ভেসে চলে যাচ্ছে। ভেসে চলে যাচ্ছে। কিন্তু ইন্দ্রিয়ের ফাংশন গুলো যেগুলো, এগুলো কিন্তু স্তিমিত হয়ে যাচ্ছিল তখন। ঠিক আছে? কারণ উনি হেসে, হেসে আমাকে বলছেন, "কি হবে? কিচ্ছু হয়নি।" আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়েই তো আমরা সমস্ত কিছু অনুভব করি। পারসেপশন, হ্যাঁ, ধীরে, ধীরে সেই বাঁধন তার ছিঁড়ছে। ছিঁড়ছে। পেইন পারসেপশন কমে যাচ্ছে। হেসে, হেসে আমাকে বলছেন। একেবারে বোঝা যাচ্ছিল উনার শরীর থেকে সোলটা আলাদা হয়ে গেছে। দুটো
পৃথিবীর মাঝখানে মা ছিলেন তখন। একদম সামনে আমরা সবাই দেখছিলাম। আমার দাদা, দিদি, আমার জামাইবাবু সবাই ছিলাম সামনে, আমরা দেখছিলাম। এই যে অনুভবগুলি, এগুলো না সবসময় কিন্তু দেখা যায় না। না, সৌভাগ্য হয় না। হ্যাঁ, অবশ্যই এগুলো দুর্ভাগ্য। দেখাটা দুর্ভাগ্য, এত কষ্টের। কষ্টের কিন্তু খুব সেটাই। দুর্লভ দর্শন। দুর্লভ দর্শন। কিন্তু এটাও জানি হয়তো মা যে গেলেন ওখানে খুব ভালো আছেন। নিশ্চয়ই। সেটা হুম। খুব শান্তি হয় আরকি এবং মনে। সেটা তার সেই যাত্রার গতিপথ দেখে আন্দাজ করা আন্দাজ যায়। করা যায়। যখন উনি বললেন যে তান্ত্রিক এসছেন আর বলছেন যে কিছু হয়নি আমার, কি হবে? তো বোঝা যাচ্ছে যে উনার যাত্রাপথটা না মানে একদম আস্তে, আস্তে মানে অন্তত সিম্পল হয়ে গেছে। মানে অন্তত এটুকুই আপনাদের কাছে সান্ত্বনার। খুব সান্ত্বনার। মাকে হারানো তো একটা বিশাল ব্যাপার। মানে মাকে হারানো মানে জীবনের অনাথ হয়ে অর্ধেক যাওয়া। চলে যাওয়া। একদম অনাথ হয়ে যাওয়া। যে আর কেউ নেই। যাকে গিয়ে একটু কিছু আমার বলতে পারবো। ছোটবেলার আদি স্মৃতি হুম। এক এবং একমাত্র। আমি তো বাবা যখন মারা গেছিলেন আমি তো একদমই ছোট ছিলাম। মাই সবকিছু ছিলেন। আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটার মানে আমি বা আমরা আমার দাদা দিদিরা সবাই যেখানে দাঁড়িয়ে আছি একমাত্র মার জন্য। সেই মানুষটা যখন হারিয়ে যাচ্ছে এটা খুব দুঃখের। কিন্তু এই এক্সপেরিয়েন্স গুলো করাও মনে হয় যে মা বোধহয় বুঝিয়ে দিয়ে গেলেন বা মাকে যারা নিতে এসেছিলেন ওরা বুঝিয়ে দিয়ে গেলেন যে না মা ভালো থাকবেন। এবং সেক্ষেত্রে আপনার যে প্রার্থনা, হ্যাঁ, আমাদের তো অভিযোগের শেষ নেই। না, তুমি না, আমার কথা শুনলে না, তুমি আমার দিকে দেখলে না, আমার দিকে চাইলে না, একটু মুখ তোলো না আমার দিকে। এত কষ্টে আমি আছি। সেই। কিন্তু দেখতে হবে প্রার্থনাটা কতটা আন্তরিকভাবে হ্যাঁ, তুমি একদম, করছো। একদম। এবং সেই প্রার্থনার প্রাসঙ্গিকতা কতটা রয়েছে সেটা সেই, বিচার্য। সেই। তো ওই ঘটনাগুলো আমাদেরকে না খুব নাড়া দিয়ে গেছে আরকি। তখন মনে হয় না দুটো পৃথিবীর মধ্যে একটা যে পৃথিবী আছে সেটা সেটাকে এক্সপেরিয়েন্স করা একটা অদ্ভুত একটা অনুভূতি এটা। ভালো লাগা কি খারাপ লাগা সেটা বিচার্য নয়। এটা একটা কেউ বলেন অনুভূতি। জীবনের শেষ, মৃত্যু মানে আর কিছু নেই। আবার কেউ বলেন না, দ্বিতীয় পৃথিবী, দ্বিতীয় জীবনের শুরু। একদম, একদম ওইটাই। ভাবলাম শেয়ার করি। অবশ্যই। এটা খুব দুর্লভ এবং খুব মূল্যবান একটা শেয়ারিং। আমি তো মনে করি। এবং যারা উপলব্ধির গভীরে সেই গভীরে ডুব দিতে পারবেন, হুম, তাদের কাছে এই উপলব্ধি অবশ্যই খুব অমূল্য হয়ে থাকবে। সেটাই। মানে সাধারণ মানুষের জীবনে যা ঘটে আমি তো একদম খুব সাধারণ মানুষ। তো আপনি ১ম যখন বলেছিলেন যে সফল নারী, আমি জানি না তার ডেফিনিশনটা কি দাদা সফলতার বলতে পারবো না। আমরা সফলতা বিচার করি আর্থিক প্রতিষ্ঠা দিয়ে, হ্যাঁ, নাম যশের খ্যাতি দিয়ে, ছড়িয়ে দিয়ে। আমার মনে হয় সফলতার দিক থেকে নিজের শান্তি, নিজের স্বস্তি, নিজের ভালো লাগা তারও একটা মূল্য আছে। হ্যাঁ, যেটা আপনার আর্থিক প্রতিষ্ঠা, আপনার নাম যশ অস্বীকার করছি না। কিন্তু তার বাইরেও একটা কিছু যেটা নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই বেটার হওয়া ডেফিনিশন উচিত। বোধহয় হ্যাঁ, সফলতাটার। যে নিজের মধ্যে নিজেকে খুঁজে যেটা পাওয়া আছে তো যেটা আছে, খুব ঠিক ভালো। আছে। হ্যাঁ, কিন্তু তার বাইরেও একটা নিজের জগৎ যেটা নিয়ে আমি ভালো আছি, হ্যাঁ, এটা একটা সফলতা হ্যাঁ, বা মাপকাঠি হওয়া হ্যাঁ। উচিত। এই হিসেবে হ্যাঁ, যদি আমি সফল তাহলে আমি এটা ঠিক, অ্যাকসেপ্ট ঠিক, করছি ঠিক, ঠিক, আপনার কাছ থেকে। ঠিক, ঠিক। থ্যাংক ইউ তার জন্য। এখন এই যে ঘটনাটা বলছি, সেটা ২০২৫ এর মার্চ মাসের হবে। তখন আমরা আমি আমার হাসব্যান্ড মিলে গেছিলাম আদ্দামাকে দর্শন করতে। তখন আমরা কলকাতাতেই ছিলাম। তারপর ওখানে তো গেলাম। পরিবেশটা অপূর্ব। চারদিক ঘুরে দেখলাম। তখনও আ মানে মায়ের দর্শনের সময় হয়নি কারণ আ দ্বারটা খোলেনি। উনার তো একটা টাইম আছে দ্বার খোলার, ওই সময় আরকি খুলবে আমরা ওয়েট করছি বাইরে। তো সব চারপাশটা দেখলাম। দিয়ে যখন দর্শনের সময় আসলো, দরজা খুলল, অপূর্ব আরতি আর দর্শন হলো। তারপর আমরা ভোগ-টোগ খেলাম। খেয়ে যখন ফিরে আসবো, তার আগে আমার হাসব্যান্ড আ কয়েকটা আদ্দামার পোস্টার কিনলেন। আর একটু ধূপকাঠিও হুম? আ কিনলেন। কিনে তারপর আমরা চলে আসলাম। আসার ১ মাস পরে আমি শিলং চলে গেলাম। আমার মা তখন অসুস্থ ছিলেন দেখতে। তারপর তো মা চলে গেলেন। আর আমার হাসব্যান্ড দিল্লি চলে গেলেন। তারপর মার যখন কাজ-টাজ হয়ে গেল আমি তখন রিটার্ন গেলাম ফরিদাবাদ, দিল্লি হয়ে। আমাদের ঘরটা মানে ফরিদাবাদের যে বাইরের বসার ঘরটা সেটা হলো ঢুকেই ডান দিকে একটা শু র‍্যাক আছে। মানে শু র‍্যাক বলব না, একটা বক্সই আরকি বন্ধ। তার উপরে একটা পানের বাটা রাখা, আসামের পানের বাটা রাখা। পানের বাটাটা একটু উঁচু পানের বাটা, তার উপরে একটা ঢাকনা দেয়া। আর তারপরে হলো একটা সোফা আছে সাইডে। আর এদিকে ঠিক দেয়াল মানে শোকেসের ঠিক অপোজিটে একটা আলমিরা আছে। যেখানে আমি আমার ওই ঠাকুর যেমন নারায়ণকে একটু জল আর তুলসী দিই আরকি। তো শোকেসটা আমার পেছনে। আর বলতে পারেন আমি যখন পুজো করছি
সোফাটা আমার বাঁদিকে। তো আমি যখন দিল্লি পৌঁছেছি শিলং থেকে মায়ের কাজ টাজ হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। দেখি আমার সোফাতে কিছু জিনিস রাখলে সেটা নিচে পড়ে যাচ্ছে। সকালবেলা উঠে দেখি নিচে পড়ে যাচ্ছে। তো আমার খুব এখন মনে পড়ছে যে একটা shoelace আমার মনে আছে ধুয়ে রেখেছিলাম। রেখে তারপর ঘুমিয়ে গেছি। পরের দিন উঠেছি, সকালে দেখি নিচে পড়া। আমি উঠে তো আমার হাসব্যান্ডকে বলেছি, "এটা ফেলে রেখেছো কেন? ধোয়া হয়ে গেছে।" এরকম বলেছিলাম ওনাকে। তো এই করে না আমি দেখছি বেশ কয়েকটা দিন ধরেই এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমরা তখন ভাবলাম এটা ইঁদুর-টিদুর নাকি, ছাদ ফেলা হলো, ইঁদুর না। কিছু ইঁদুর পাওয়া গেল না, কিছুই না। চলছে। তারপরে এরকম চলছে। একদিন দেখলাম একদিন বাজারে গেছিলাম। বাজার থেকে আ বেশ কিছু জিনিস কিনে এনে সোফার উপরে একটা বেশ ভারী একটা কিছু জিনিস রেখেছিলাম। আমার মনে হয় চালের একটা প্যাকেট বোধহয় হবে। পরের দিন সকালে উঠে দেখি এটাও ফেলা। তো বাবা! তো আমরা ভাবছি এসব কি হচ্ছে এই ঘটনা? ওই ঘরেই হচ্ছে সব। আচ্ছা। পাশের ঘরে। আম চলছে। তারপরে আমি পরের দিন সকালে উঠে যে যেমন করে নারায়ণকে তুলসী আর জল দিই সেরকম দিচ্ছি। আমার পেছনেই শোপিসটা, তার উপরে ওই পানের বাটা। হঠাৎ মনে হলো পানের বাটার ঢাকনাটা ঢং করে উঠলো আর পড়ে গেল। মানে যথেষ্ট জোরে শব্দ হয়েছে। আমি এরকম করে পেছনে ঘুরলাম ঠাকুর দিতেই। কি হলো? না কেউ নেই ওখানে। একদম মানে স্পষ্ট আওয়াজ। মানে মনে হলো কেউ ঢক করে ওঠালো আর ঢং করে ফেললো আরকি। খুব জোরে আওয়াজ হয়েছিল। ঘুরে দেখলাম এরকম। ভাবলাম ভগবান জানে কি হলো ব্যাপারটা। আমি আমার হাসব্যান্ডকে বললাম এই যে এরকম ব্যাপার হয়েছে। ও আমাকে বলল, "আমি না আদ্দাম্মার একটা পোস্টার রেখেছিলাম ওখানে।" আমি সাথে বললাম, "তুমি শোকেসের ওপরে পানের বাটা আছে, ওটার উপরে আদ্দাম্মার পোস্টার রেখে দিয়েছো?" বলছে, "না, আগে তো বইয়ের ভেতরেই ছিল। কি করতে কি জানি, কখন রেখে দিয়েছে আমি তো জানিও না।" সাথে আমরা পোস্টারটা নিয়ে একটা বইয়ের ভেতরে রাখলাম। তারপর দিন থেকে কোনো প্রবলেম নেই। আচ্ছা। আমরা জিনিসপত্র রেখেও দেখেছি। কিচ্ছু হয়নি। তো আমার হাসব্যান্ড মজা করে এটাই বলছিল যে, উনাকে শোকেসের উপরে রাখা হয়েছে। উনি এটা একদম পছন্দ করেননি। এসে ওই সোফার জিনিসপত্র সরিয়ে ওখানে শুতেন উনি। হুম। ঠিক আছে? তো এটা মানে বুঝিয়ে দিলেন যে, "আমাকে এনেছো, এনে তুমি ডিসরেসপেক্ট করতে পারো না। ঘরে এনেছো তো ভালোভাবে রাখো।" বিশেষ করে সেটা একটা শক্তি। হ্যাঁ, একটি বিশেষ বিশাল শক্তি। শক্তি। যদিও সর্বব্যাপী ঈশ্বর, হুম, কিন্তু তার একটা নির্দিষ্ট অধিষ্ঠান আছে। একদম, সে অধিষ্ঠানটা অবশ্যই আমাদের মান্য করে চলা উচিত। একদম। আপনাদের অনেকভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন তার আগে। আমরা বুঝতে পারিনি। এইবার যেহেতু আপনারা বুঝতে পারেননি, সেক্ষেত্রে আপনার প্রার্থনার সময় তিনি সেই শব্দটি করতে বাধ্য হলেন একদম। এবং তারপরে সমাধান হলো। হ্যাঁ, এটা তো সমাধানটা। একদম বলা যায় আপনারা তার ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলেন। একেবারে। মানে ওরা যে পদে দেখিয়ে দিচ্ছেন যে তোমাদের সামনেই আছি। তোমরা ভালো করলে আমরা ভালো, তোমরা অবশ্যই। খারাপ করলে আমরা ভালো না, আমরা খারাপ। তুমি করতে পারো না যা ঠিক, ঠিক, খুশি ঠিক, আরকি, ঠিক, ঠিক। সেটাই আরকি আমাদের বুঝিয়ে ঘরেই তিনি দিলেন। থাকেন, ঘরের হ্যাঁ, মানুষ হয়ে থাকেন, আমাদের ভুলটা একদম ধরিয়ে দেন। ভুলটা ধরিয়ে দিচ্ছেন। আর সেটা যে কত বড় প্রাপ্তি, সে প্রাপ্তি হয়তো আমাদের উপলব্ধিতে সবসময় আ সেই মর্যাদা পায় না। সেই, সেই। হুম, আর ১ম আমরা সত্যিই সেটা মর্যাদা হয়তো দেইনি। একটা পোস্টারই ভেবেছিলাম। হুম, উনি যে সর্বত্র বিরাজমান, হুম, সেটা আমরা বুঝতে ভুল করে হুম। ফেলেছি আরকি। সেটা হয়তো ধরুন আমাদের অপরাধ নয়, হ্যাঁ, কিন্তু না বুঝেই করেছি না আরকি। বুঝেই করেছি। কিন্তু সেক্ষেত্রে তিনি ক্ষমা সুন্দর। বুঝিয়ে দেন একদম, যে এটা এইভাবে এই কাজটি এইভাবে করো। ঠিক। এটা তো অবশ্যই একটি অন্য মার্গের দৈব অলৌকিক ঘটনা। নিশ্চয়ই। আচ্ছা, এখন যে ঘটনাগুলো বলছি সেগুলো আমাদের কেরালা আর তামিলনাড়ু ভ্রমণের আ সময় হয়েছিল। বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল। তো সেগুলো একটু কয়েকটা তার মধ্যে আরকি বলতে চেষ্টা করছি। কেরালায় অ্যালেপ্পির কাছে ধরুন ১৪-১৫ কিলোমিটারের মধ্যে একটা মন্দির আছে। সেই মন্দিরটার নাম হলো আম্বালাপুঝা শ্রী কৃষ্ণ স্বামী টেম্পল। আর এটার সম্বন্ধে আমরা না জেনে গেছিলাম। মন্দিরটার সম্বন্ধে একটু পড়ে-টরেও গেছিলাম। মন্দিরটার প্রচণ্ড মান্যতা, প্রচণ্ড ভিড় হয়। আর সারা পৃথিবী থেকে মানুষ আসে। আরেকটা ব্যাপারে খুব বিখ্যাত, সে হলো বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছেন ওদের ১০৮টি অভিমান ক্ষেত্রর মধ্যে একটা ক্ষেত্র আরকি পড়ে। আরেকটা যেটার জন্য এটা বিশ্ববিখ্যাত সেটা হলো ওটার পাল পায়াসাম, মানে পায়েস। তো এটার জন্য লোক মানে কোথা থেকে আসে, আর কি স্কেলে যে পায়েস হয় ওখানে, আর ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়, লোকে প্রসাদ হিসেবে নিয়ে যায়, সেটা মানে না দেখলে বোঝা যায় না। তো বিশাল আর কি ব্যাপার। এই পাল পায়াসামটা কেন এত ফেমাস সেটা বলছি, তার জন্য দুটো না কিংবদন্তি আছে। তো একটা হলো কেরালায় একটা খুব
পবিত্র মন্দির আছে গুরুবায়ুর টেম্পল। সেটাও মানে বিষ্ণুর মন্দিরই বলা হয়। সেখানে বিষ্ণু বালকৃষ্ণ রূপে পূজিত হন। খুব ফেমাস মন্দির আর খুব পবিত্র স্থান। তো যখন টিপু সুলতান রেড করেছিলেন তখন আর কি গুরুবায়ুর মন্দির থেকে যে বিগ্রহ কৃষ্ণের, বালকৃষ্ণের বিগ্রহ, এটা বিগ্রহটাকে এই মন্দিরে মানে কৃষ্ণস্বামী টেম্পলে এনে সুরক্ষিত রাখা হয়েছিল যাতে উনার অ্যাটাক থেকে বাঁচানো যায়। তো বলা হয় যে এখনো যখন পাল পায়েসটা ভোগ দেওয়া হয়, নিবেদন করা হয়, তখন গুরুবায়ুর টেম্পল থেকে বালকৃষ্ণ এসেই ভোগটা গ্রহণ করেন। আচ্ছা। এটার একটা মান্যতা রয়েছে এখনো। সেটা একটা। আর ২ নম্বর যেটা কিংবদন্তি আছে, সেটা হলো যে আলাপ্পুজার যে ক্ষেত্রটা যেখানে মন্দিরটা রয়েছে, তো ওখানে যে রাজা ছিলেন, উনাকে একবার শ্রীকৃষ্ণ আম সাধুরূপে দেখা দেন, এক সাধক রূপে। আর ওই রাজা খুব দাবা খেলতে ভালোবাসতেন। তো শ্রীকৃষ্ণ এসে সাধুরূপে এসে উনি দাবাতে চ্যালেঞ্জ করেন ওনাকে। আর রাজা তো খুব মানে খুশি হয়ে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন। তখন খেলা শুরু হওয়ার আগে ওরা দুজনেই মানে ডিসাইড করলেন যে পুরস্কারটা আগের থেকেই নির্ধারিত হয়ে যাওয়া ভালো। তখন উনি রাজা প্রথমেই বলবেন উনি। তো রাজা বিং রাজা উনি ইয়েকে বললেন, সাধুকে বললেন, "বলো তোমার কি চাই? তুমি যদি যেতো, তোমার কি চাই সেটা আমাকে বলো।" তখন সাধু মহাশয় বললেন আরকি যে, "আমার তো বিশেষ কিছু আ দরকার নেই জীবনের। শুধু কয়েকটা চালের দানা দিলেই হবে।" তো চালের দানাটা কিভাবে ইয়ে হবে, ডিসাইড করা হবে? সাধুই বলে দিলেন যে, এটা দাবার যে বোর্ডটা আছে, চেস বোর্ড, হুম, ওটার হিসাবে ডিসাইড হবে। হিসাবটা হবে হলো যে, দাবার যে বোর্ডটার মধ্যে স্কোয়ারস গুলো আছে, তো সেই স্কোয়ারস গুলোকে যতটা দানা ধরবে ততটা। যেমন ধরো, ফার্স্ট স্কোয়ারে ১ টা দানা, সেকেন্ড স্কোয়ারে ২ টো দানা, থার্ড স্কোয়ারে ৪ টে দানা, ফোর্থ স্কোয়ারে ৮ টা দানা। এরকম করে ডাবল আপ হয়ে যেতে থাকবে। তো রাজা রাজি হয়ে গেলেন। চলছে এরকম দাবা খেলা। খেলতে, খেলতে রাজা হেরে গেলেন, সাধু বাবা জিতে গেলেন। তো জেতার পরে রাজা উনার ইয়েটা প্রমিসটা ইয়ে করবেন, রাখতেই হবে উনাকে। তখন যখন উনি চাল দানা মানে পুরস্কার হিসাবে যেটা নির্ধারিত হয়েছিল, সেটা যখন দিতে গেলেন, দেখলেন যে উনার যে খাদ্যভাণ্ডারে এত চাল নেই। তখন গিয়ে কৃষ্ণ উনার নিজের রূপে আসলেন। উনি বললেন, "ঠিক আছে, তোমাকে এখন দিতে হবে না এতটা চাল। তুমি একটা কাজ করবে, মন্দিরে যেই দর্শনার্থী আসবে ওদেরকে তুমি পাল পায়েসম খাওয়াবে যতদিন অবধি না তোমার ঋণটা শোধ হচ্ছে।" সেটা একটা লেজেন্ড আছে। তো সেই থেকেই ওই পাল পায়েসমটা প্রচন্ড বিখ্যাত হয়ে যায় আর কি, আচ্ছা, দুটো আচ্ছা, আচ্ছা। ঘটনার পর হুম, থেকে। হুম। তো আমাদের খুব ইচ্ছে ছিল পাল পায়েসম খাবো, মানে প্রসাদ হিসেবে গ্রহণ করব। তো সেটা একটা এজেন্ডা ছিল আমাদের, যে কেরালা ভ্রমণে ওখানে তো যেতেই হবে। তো আমরা ভাবে গেছি। যাওয়ার পরে যেদিন পৌঁছেছি ওখানে গিয়ে মন্দিরে, আ সেই সময়টা ছিল দুপুরবেলা। মন্দির তখন বন্ধ হয়ে গেছে। আর আ পায়েসের লাইনটা কিন্তু তখনো আছে। মানে ওখান থেকে কেউ কিনেও নিয়ে যেতে পারে। প্রসাদও পেতে পারে, কিনেও নিয়ে যেতে পারে। তো ওই কাউন্টারটা চলছিল। তো গেছি, কাউন্টারে লাইনে দাঁড়িয়েছি। আমার আগে ৭-৮ জন বোধহয় আরও ছিলেন। কিন্তু ওদের টার্ন আসতে, আসতেই কাউন্টার বন্ধ হয়ে গেল। আচ্ছা। তো ভাবলাম যে না, এবার আর আ পাল পায়াসাম খাওয়া হচ্ছে না। তো পাল পায়াসামটা হলো দুধ, গুড় আর চাল দিয়ে বানায় ওরা। অপূর্ব স্বাদ খেতে। এবার মনটা খুবই খারাপ হয়ে গেল যে পায়েস খাওয়া হলো না আমাদের, যে কারণে এসেছিলাম। আর ৫ টার সময় খুলবে আবার। ততক্ষণ আমাদের ওয়েট করা সম্ভব না। আমাদেরকে আলেপ্পি পৌঁছতেই হবে। তো আমরা সেই ভাবলাম, ঠিক আছে, মন্দির চত্বরটা ঘুরলাম। সব তো বন্ধ। তাও একটু ঘুরে টুরে বাইরে বেরিয়ে আসলাম। তো ওখানে না সার করে প্রচুর দোকান। পুজোর সামগ্রীর দোকান আছে, তারপরে পোস্টারের দোকান, স্কাল্পচারের দোকান আছে, তারপরে আরো অনেক কিছু খাবারের দোকান হুম, আছে। আর আরেকটা জিনিস যেখানে ওখানে আছে, কেরালা হালুয়া। খুব ফেমাস কেরালা হালুয়া। তো ওগুলোরও দেখলাম অনেকগুলো দোকান আছে। একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিল ওখানে, সেটা হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ। ওরা মানে মালায়ালাম ছাড়া হিন্দি, ইংলিশ খুব কম লোকই আছে বলে। মানে জানলেও হয়তো বলতে চায় না আরকি। তো আমাদের কিছু বোঝানো ওদেরকে সাংঘাতিক ব্যাপার হয়েছিল এটা। তো যাই হোক, তো মন তো খারাপ হয়ে রয়েছে, পাল পায়াসাম পেলাম না। তখন দেখলাম সারি, সারি কেরালা হালুয়ার দোকান আছে। ভাবলাম ঠিক আছে, ওটাই কিনে যাই। একটা তো কিছু করি। কিছু তো তারপরে আমরা গিয়ে একটা দোকানে ঢুকলাম। দেখলাম একজন ভদ্রলোক কাউন্টারে দাঁড়ানো। ওই ওখানে অনেক ইয়ে আছে আরকি, কেরালা হালুয়া।
তো ওখানে একজন ভদ্রলোক কাউন্টারে আছেন, আর পেছনে একজন ভদ্রমহিলা। মালায়ালাম তো জানি না। তো ইংলিশেই বললাম ওনাকে যে, "আমরা কি একটু পাল পায়েসম পেতে পারবো? তো পসিবল আছে?" উনি উনার ল্যাঙ্গুয়েজে কি বললেন বলে উনি কাউন্টার ছেড়ে বেরিয়ে চলে গেলেন। আচ্ছা, আচ্ছা। কিছুই বুঝলাম না। তারপরে আমি আমার হাসব্যান্ডের দিকে তাকিয়েই বললাম আরকি যে, "পায়েস তো খাওয়া হলো না।" পায়েস তো মাথায় ঘুরছে তখনও। "পায়েস তো খাওয়া হলো না। চলো এই কেরালা হালুয়া কিনেই বাড়ি যাই। একটু টেস্ট করে দেখি কি জিনিস, কোনোদিন খাইনি। তারপরে নিয়ে যাবো, কিনে-টিনে নিয়ে যাবো।" ততক্ষণে ওই ভদ্রমহিলা পেছন থেকে এসছেন আরকি। তো উনি আমাদের কথা শুনছেন। শুনে দেখি উনিও হঠাৎ করে ভেতর চলে গেলেন। আমি বললাম, আজব জায়গা। আমি বললাম, কি ব্যাপার? এখন কি করব? আমি বললাম, একটু সময় দেখি উনি আসেন কিনা, নইলে চলে যাবো, অন্য দোকান থেকে নিয়ে নেব। একটুক্ষণ মানে ২ মিনিটও না, তার ভেতরেই দেখি উনি এসছেন। হাতে একটা কাচের কাপ, চা খাওয়ার কাপ। ওটার মধ্যে মানে ভর্তি করে পায়েস। মানে আমার মনে তো পায়েসই ঘুরছে, তো আমার মনে হলো ঠিক, ওটা ঠিক, পায়েসই ঠিক, আরকি। ঠিক। এনে উনি আমাকে দিলেন। হ্যাঁ? দিয়ে উনি নিজে এরকম করে দেখাচ্ছেন খেতে আরকি, আচ্ছা, আচ্ছা। বলছেন জেস্চার করে। আমি ধরে ভাবছি এটা কি পাল পায়েসাম এই মন্দিরের? তো আমি ওকে জিজ্ঞেস করলাম, "টেম্পল পাল পায়েসাম?" তো কনফার্ম হওয়ার জন্য। ও মাথা দিয়ে এরকম নাড়লো আরকি। মাথাটা নাড়লো। তারপর আবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, "হোম পাল পায়েসাম?" না করল। ও টেম্পলের দিকে দেখালো আমাকে। আচ্ছা। তো আমি কনফার্ম হয়ে গেলাম এটা হুম, মন্দিরের প্রসাদ। তারপর তো মহা আনন্দে আমি আর আমার হাসব্যান্ড খেলাম। কিছুটা আমি খেলাম, কিছুটা আমার হাসব্যান্ড খেলো। খেয়ে তারপরে আমরা খুব আনন্দের সহিত ওই কিনলাম, হালুয়া। কেরালা হালুয়া কিনলাম। কিনে ফিরলাম আরকি। তো মনে হলো এটা একটা মানে ইচ্ছে যে আমাদের ছিল, ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি যেটা ছিল, আমরা মানে দিল্লি থেকে করছি, প্ল্যান করছি যে হুম, পাল পায়েসাম খাবো। কিন্তু মন্দিরও বন্ধ, কাউন্টারও বন্ধ হলো। কিন্তু উনি কিন্তু শুনেছেন সেটা। ঠিক, আর উনি জায়গায় পাঠিয়েছেন। ওখানেই যে পায়েসটা থাকবে কে জানতো? ঠিক। অন্য দোকানে যে থাকবে এই এই সেটা এই এক মানে সত্যি অলৌকিক সংযোগ। একেবারে। তো মানে ওই আরতিটা যদি থাকে, আমার মনে হয় সবসময় আমি একটা কথাই হয়তোবা রিপিট করছি বারবার। কিন্তু এই আনস্পোকেন কমিউনিকেশনস গুলো সর্বত্র চলছে। ভাইব্রেশনস গুলো কনস্ট্যান্ট পৌঁছচ্ছে উনার কাছে। তো এটার কি ব্যাখ্যা? সবকিছুকে আমরা কোইন্সিডেন্স বলতে পারি না। কোইন্সিডেন্স এর ওপরেও যে অনেক কিছু আছে, সেটা এই কয়েকটা ঘটনা ঘটলে না বোঝা যায়। খুব, খুব মূল্যবান কথা আপনি বললেন। আচ্ছা, তারপর যেটা ঘটনা বলছি, সেটা হলো গুরুবায়ুর টেম্পলের। তো কোচি থেকে কিছুটা দূরে আছে। আই থিংক 26 কিলোমিটারস দূরে আছে গুরুবায়ুর টেম্পল। এইমাত্র যার আমি রেফারেন্স দিলাম কৃষ্ণস্বামী টেম্পলের ওখানে। গুরুবায়ুর টেম্পল আমরা দর্শন করতে গেছি। আর যখন আমরা গেছিলাম ওই সময়টায় না ন্যাশনাল হাইওয়েটা তৈরি হচ্ছিল। মানে ভীষণ এবড়ো-খেবড়ো রাস্তা ছিল। আর অনেকটা টাইম লেগেছিল। ভীষণ দেরিতে গিয়ে পৌঁছেছি। আর মানে প্রায় নাচতে, নাচতে গিয়ে পৌঁছেছি। যখন পৌঁছলাম মন্দিরে, আম অনেকটাই দুপুর হয়ে গেছিল। আর আমাদের বিকেলে ৭ টার সময় লাস্ট বাস ওখান থেকে। তো সেটা আমাদের ধরতে হবে। টিকিট করাই ছিল। আর এর পরের দিন আমাদের ফ্লাইট ব্যাক দিল্লিতে। তো আমাদের ফিরে আসতেই হবে আরকি। তো আমরা তো জানি দর্শন হয়েই যাবে। এই একটা নিয়ে গেছি। আর ঠাকুর তো ঠাকুরের কাজ করবেন, আমরা কাজ করছি। এবং বিশেষ করে আগের এত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রেই তার আপনার ইচ্ছা তিনি রেখেছেন। হ্যাঁ, রেখেছেন। সেই আরকি। তারপরে গিয়ে যখন লাইনে দাঁড়িয়েছি, আমাদের মনে হচ্ছে লাইনটা খুব ছোট। মনে হচ্ছে ঠিক হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে, হয়ে যাবে। এত কষ্ট করে এসছি মানে বাসে করে, দেরিও হয়েছে, হয়ে যাবে। ওমা! যখন ভেতরে ঢুকলাম, তখন বুঝলাম লাইন কাকে বলে। ঐদিন কোনো তিথি ছিল না, কোনো স্পেশাল পুজো ছিল না। জন্মাষ্টমী হয়ে গেছে, তার ঠিক পরপর। তারপর ঢুকে দেখি আমাদের সাথে তো ৮ খানা আরো লাইন একসাথে। মানে বাবা! ওই স্টিলের ওইগুলো হুম, থাকে না হুম, ব্যারিকেড হুম, দেওয়াতে, হুম। ৮ খানা লাইন। পাশাপাশি সব। হ্যাঁ, আমরা তো বাইরেটাই দেখেছি। তখন আমরা ঢুকিনি, আমরা ভেবেছি হুম, ছোট লাইন। হুম। ঢুকে দেখি ৮ খানা লাইন। আর আমাদের তারপরে তো মানে মাথায় এটা চলছে যে হয়তোবা দর্শন হবে না। ৫টা বেজে গেছে তখন। আচ্ছা, আচ্ছা। ৪ ঘন্টা প্রায় আমরা লাইনে দাঁড়ানো আরকি ওই সময় থেকে। তারপরে হঠাৎ করে দেখলাম আচ্ছা ঠিক আছে চলছে। আমরা একটা টাইম রাখলাম। ৭ টার সময় বাস তো। ৬:৪ নাগাদ আমাদের বেরোতে হবেই। হুম, তার পরে হলে আমরা বাস পাবো না। খুব প্রবলেম হয়ে যাবে আমাদের। তো আর বাস স্ট্যান্ডটা খুব কাছে ছিল না। আর জিনিসপত্রও নিতে হবে ক্লোকরুম থেকে, যেখানে রেখেছি আমরা। সব নিয়ে ঢোকা যায় না। ক্যামেরা-ট্যামেরা কিচ্ছু নেয়া যায় না। নিয়ে যেতে হবে, তো টাইম লাগবে। ৬:৩০ কাট অফ টাইম ছিল আমাদের। দাঁড়িয়েছি।
লাইন তো আর চলে না, একটু একটু করে এগোচ্ছে। আর ওখানে না একটা রিচুয়াল আছে যে একটু বন্ধ হয়, একটু কাজ মানে ভেতরে ঠাকুরের পুজো হয়, আবার খোলে, যখন খোলে তখন দর্শনার্থীদের ঢুকতে দেয়। এই করে করে অনেকটা দেরি হচ্ছিল। তো আমাদের তো মানে তখন আমরা নিশ্চিত যে আমাদের দর্শন হবে না। ৬টা নাগাদ হঠাৎ করে দেখলাম একটা গেট খুললো, আমাদেরটাও খুললো। তখন একসাথে অনেক লোককে ঢুকিয়ে দিল। আচ্ছা। আমরা গিয়ে ঠিক মেইন যে গর্ভগৃহ তার থেকে দূরে দরজাটা যেটা, কিছুটা দূরে। হ্যাঁ বেশ কিছুটা দূরের হুম। দরজাটা, ওখানে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়িয়ে তো দেখি আরেক দৃশ্য, মানে প্রচুর লাইন ওখানে। আর ৩ দিক থেকে আরো লাইন আসছে, মানে ভিআইপি দর্শনেরও বোধহয় লাইন ছিল তখন, তো ওখান থেকেও লাইন আসছে। আমি বললাম হয়ে গেল। তখন আমরা ওখানে যে মানে ম্যানেজ করছিলেন যারা, সেবায়িত যারা ছিলেন, ওদেরকে বললাম আর কি আমরা বেরিয়ে যাব, তো আমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দাও। আর একদম সামনে থেকে ফিরতেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আর মানে বুঝতেই পারছিলাম সম্ভব না। তখন সেবায়িত আমাদেরকে বলল ৫ মিনিট ওয়েট করো, তোমাদের দর্শন হয়ে যাবে। আমরা না ওর মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছি যে ৫ মিনিট, যা দেখছি ৫ মিনিট কি মানে ১৫ মিনিটেও হয়তো আমরা সামনে যেতে পারবো না। ৪ মিনিটের মাথায় আমরা একদম সামনে। আমাদেরকে কিন্তু বারবার ও বলছিল যে ট্রাস্ট মি, আমরা বারবার ওকে বলছিলাম যে না। তখন ভাবলাম ঠিক আছে, ও যখন বলছে আরো ৫ মিনিট ওয়েট করে নি, এতক্ষণ মানে করলাম। ঠিক ৪ মিনিটের মাথায় আমরা একদম ভেতরে, বাহ! একেবারে ভেতরে আর কি। তো ওই যে দর্শনটা ছিল, আমি জাস্ট তার আগে আমরা অনেক দর্শন, মানে এটা আমাদের লাস্ট ছিল আর কি। তার আগে অনেকগুলো দর্শন করেছি সাদার্ন ইন্ডিয়ার, মানে দক্ষিণের যে মন্দিরগুলো, সব মন্দিরেই না খুব টিম টিম করে আলো জ্বলে, মানে দিয়া জ্বলে। তো ঠাকুরকে মানে দর্শন করার আগেই বেরিয়ে যেতে হয়, ওরা তো বের করে দেয়, তো একটু বুঝতে খুব কম হ্যাঁ, মানে টাইম একটু লাগে আর বোঝা কি। মূর্তিটা দেখা। মূর্তিটা দেখায়, ওই টাইমটা পাওয়া যায় না। খুব ভাগ্য যাদের থাকে ওরা হয়তো পায়। কিন্তু ওই দিন জন্মাষ্টমীর পর ছিল তো, মানে প্রদীপে প্রদীপ ভরা, আচ্ছা, আচ্ছা। তুলসীর মালা চারদিকে, আর উনার যে কি সুন্দর একটা দর্শন হলো দাদা, কি বলবো আপনাকে। মানে আমরা অভিভূত হয়ে গেছিলাম, অপূর্ব দর্শন হলো সেদিন। তো ওনার ইচ্ছে ছিল, তাই তো। অবশ্যই। তো ভাবলাম, তারপরে তো আমরা খুব আনন্দের সহিত আসলাম আর কি। এবং ওটাই সময়ের মধ্যে বাসে পৌঁছে গেলেন, বাস স্ট্যান্ডে পৌঁছে একদম গেলেন। একদম টাইমলি বাস স্ট্যান্ডে পৌঁছলাম, গিয়ে দেখলাম বাস লেট। সেটাও হয়েছে, অনেকটা লেট ছিল, কিন্তু আমরা তো আর ওখানে থেকে জানি না না, যে বাস সেটা তো লেট জানা হবে। সম্ভব নয়। তো আমাদের তো টাইমে পৌঁছতেই হবে। তো যাই হোক। রুমাদি, আমাদের জীবনের অলি-গলি আনাচ-কানাচগুলো রয়েছে, হুম সেইখানে এইভাবেই ঈশ্বর বিভিন্ন উপায়ে, হুম বিভিন্ন হুম, পথে, বিভিন্ন মতে, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পথ করে দেন। সাথেই থাকেন, পথের একদম, সাথী হিসাবেই থাকেন। একেবারে সেটা জন্ম হোক, সেটা মৃত্যু হোক, সেটা হতাশা হোক, সেটা মৃত্যুর শোক হোক, বা সেটাই। সেটা সফলতা হোক। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদের হাত ধরে থাকেন। হাতটা ধরে আছেন, সবসময় বুঝি না। হ্যাঁ, একদম। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। সাধক অলৌকিক রহস্য চ্যানেলের শুধু প্রচেষ্টা এইটুকুই, প্রিয় দর্শক। রুমাদির মতো যারা রয়েছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেটা বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে হোক, আধ্যাত্মিক বাঙালি পৃথিবীর যেখানে রয়েছেন, যদি সম্ভব হয় সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পডকাস্টে অংশ নিন। আপনার জীবনের না বলা, না জানা, অজানা দৈব অলৌকিক ঘটনাগুলিকে নিয়ে 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস রেকর্ডিং করে আমাকে পাঠিয়ে দিন। দয়া করে ফোনটা করবেন না প্রথমে। অবশ্যই যদি ঘটনা পছন্দ হয়, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। আপনি বলবেন আর শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। এই কেরালার যখন ট্যুর হচ্ছে তখনই আর কি গেছিলাম আমরা। তো তার ঠিক ৪-৫ মাস আগে, ট্যুরের ৪-৫ মাস আগে আমি একটা স্বপ্ন দেখি। আমি না খুব স্বপ্ন দেখি, দেবদেবীর স্বপ্ন দেখি। কেন দেখি তাও জানি না। তো ডিফারেন্ট ভাবে স্বপ্ন দেখি। তো একদিন এরকম একটা স্বপ্ন দেখেছিলাম যে বিষ্ণু মানে শায়িত অবস্থায় আছেন আর কি। কিন্তু একদিক থেকে উনার ফার্স্ট পার্টটা দেখা যাচ্ছে, মানে উপরের পোর্শনটা, আর একদিক থেকে মানে কোমর থেকে নিচের অংশটা দেখা যাচ্ছে। তো ওইরকম মানে একসাথে আমি পুরোটা দেখতে পাচ্ছি না। তো এই আর উনাকে দেখছি, উনার একদম কষ্টি পাথরের একটা মূর্তি। আর খুব সুন্দর মানে মণিরত্ন খচিত ইয়ে ড্রেস পরানো আর কি, ধুতি পরানো, সেটাও পাথরের আবার। আচ্ছা। হ্যাঁ, সেটাও কালো রঙের। ওপর নিচ সব। আমি এইগুলো ঘটনা না মানে অফ লেট লিখতে শুরু করেছি। মানে স্বপ্নে দেখি, ওগুলো লিখে রাখি। এটা আমি লিখে রেখেছিলাম। তো তখন আমি কিছুই জানতাম না পদ্মনাভন স্বামী টেম্পলের সম্বন্ধে, এক্সেপ্ট লকারগুলোর যে হুম।
এই ঘটনাগুলো ঘটছিল ওইটা ছাড়া আর কি। তো যখন দেখতে গেছি মানে দর্শনে গেছি আমরা, ভেতরে যখন ঢুকলাম, গিয়ে দেখি উনাকেও না ৩টে পার্টে দেখতে হয়। মানে আচ্ছা। একটা দরজা দিয়ে উনার ১ম পাটা দেখা যায়, তারপরে 2nd দরজা দিয়ে উনার নাভির পোর্শনটা দেখা যায়, হুম। আর 3rd দরজা দিয়ে উনার উপরের পোর্শনটা দেখা যায়। তো আমি না একটু অবাক হয়ে গেছিলাম। আর ওই সেই গোষ্ঠী পাথরের আর ওরকম করে সাজানো। আমি বলব না এক্সাক্ট আমি যা দেখেছিলাম স্বপ্নে, কিন্তু ছিল। পর্যায়ক্রম যেটা, হ্যাঁ, সেটা পুরো সমান, সমান। হ্যাঁ, স্বপ্নের ওরকম সঙ্গে ছিল। মিলে গেছে। তো উনি কি কোনো ইন্ডিকেশন দিয়েছিলেন যে দর্শন তোমার হবে? এখানে যেন বা বলে কোনো কথা নেই। সত্যিই তাই। তাই ওইটাই আরকি। হুম। সেটা আমি ভাবলাম একটু শেয়ার করি। ছোট্টই ঘটনা মানে, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু আমার খুব ভালো লেগেছিল দেখে। আর সেইরকম মানে খুব সুন্দর করে রত্নখচিত হুম। দিয়ে উনাকে সাজানো আছে। তো ওখানেও গিয়ে আমি ২ বার দর্শন করেছিলাম। মানে খুব বকা খেয়েছিলাম সিকিউরিটির কাছ থেকে, কিন্তু তাও দর্শন করে হুম। গেছিলাম আরকি। তো সেটা একটা। লাস্ট যে ঘটনাটা আমি বলছি সেটা হয়েছিল মীনাক্ষী আম্মান টেম্পলে মাদুরাইতে। তো আমরা গেছি আ দর্শনের জন্য। তো এই যে ঘটনাগুলো আমার সাথে ঘটছিল, কৃষ্ণ আর বিষ্ণু রিলেটেড, সেগুলো কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি যে খুব কৃষ্ণ ভক্ত তাও কিন্তু নয়, বা বিষ্ণু ভক্ত তাও নয়। সেই যে শুরু হয়েছিল টায়ার পাংচার হওয়ার সময় থেকে, আ সামনে একজন কৃষ্ণমূর্তি ছিলেন। তারপরে আমার যে পাল পায়াসম খাওয়া বা গুরুবায়ুর দর্শন বা আমার নারায়ণশিলা পাওয়া। এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছিল খুব কম ডিউরেশন এর মধ্যে। কিন্তু আমি যে কৃষ্ণ ভক্ত তা কিন্তু নয়। উনি কি কোনো ইন্ডিকেশন দিতে চাইছেন, কোনো সংকেত? সেটা কিন্তু আমি এখন জানি না। লাইফে পরে হয়তো চলতে, চলতে কিছুটা বুঝতে পারবো। কি জানেন দিদি, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ভেতরটা পরিষ্কার হলেই সেটা সম্ভব। হ্যাঁ, এখন তো অনেক মানে ভেতরটা তো কত ইয়ে রয়েছে, লেয়ার্স রয়েছে এখানে। ভেতরটা যখনই পরিষ্কার হয়, হুম, তখনই দর্শনগুলো চেতন মনে এবং অবচেতন মনে হয়। উভয় ক্ষেত্রেই হয়। সেটাই, আপনার সেটাই। সেটা ১ম এ অবচেতন মনে হয়েছে, পরে চেতন মনে সেটা দেখেছেন এবং আপনি অবাক হয়েছেন কি করে মিলছে। সেই। কারণ একটাই হয়তো। আপনাকে আমি ১ম থেকে চিনি না। আপনার সম্পর্কে বিশাল কিছু জানি না। কিন্তু আপনার ঘটনা দেখেই যেগুলো আমার মনে হচ্ছে, ভেতরটা খুব পরিষ্কার না হলে মানুষের যেটাকে বলে যে আ মিলে যাওয়া, এগুলো ঘটে না। হতে পারে জানি না। সব হুম। ঠাকুরেরই ইচ্ছা উনারই। তো যাই হোক। তো এখন আমি যে ঘটনাটা বলছি, এটাই শেষ ঘটনা আমার আজকের। তো সেটা হলো আমরা যখন মাদুরাইয়ে মীনাক্ষী টেম্পল দর্শন করতে গেছিলাম। মীনাক্ষী আম্মাকে দর্শন করতে গেছিলাম আরকি। তো গেছি আমরা যথারীতি ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছি মা মাকে দর্শন করার। তখন একটু গরম, গরমও লাগছিল আর লাইনটা দেখলাম বিশাল বড়। ভাবলাম ঠিক আছে, লাইন থেকে এখন বেরিয়ে যাই। ১ম উনার স্বামী মানে মীনাক্ষী আম্মানের স্বামী যে সুন্দরেশ্বর, উনার সুন্দরেশ্বর স্বামীর দর্শনটা করে আসি। আর একই চত্বরের মধ্যে। বিশাল কমপ্লেক্স তো ওখানেই। তো দর্শনটা করে আসি। তারপরে মার দর্শন সেই ভেবে আমরা লাইন থেকে বেরিয়ে গেলাম সুন্দরেশ্বর স্বামীর টেম্পলে। তো ওখানে গিয়ে দেখলাম যে লাইনটা বেশি বড় নয়। ছোটই লাইন। তো আমরা দাঁড়ালাম। তো যেখানে দাঁড়িয়েছিলাম তখন একজন ভদ্রমহিলা ওখানে ওই লাইনে আমার সামনেই দাঁড়িয়েছিলেন। তো হঠাৎ উনি পেছন ফিরলেন, একটু চোখাচোখি হলো, উনি হাসলেন, আমিও হাসলাম। তো আমি জাস্ট জিজ্ঞেস করলাম মানে এমনি আরকি যে, "আপনি কি লোকাল?" তো ইংলিশে উনি পুরো ক্লিয়ারলি বললেন, ফ্লুয়েন্ট ইংলিশে যে, "হ্যাঁ, আমি লোকাল কিন্তু প্রায়ই আসি এখানে।" তারপরে উনি অনেক জায়গা বললেন মীনাক্ষী আম্মান টেম্পলে কি দেখা যায়। এটা তো সবাই জানেন হুম। যে 1000 পিলার্স আছে। মানে 985 পিলার্স, ওখানে যেটা মিউজিক্যাল পিলার্স আছে। তারপরে আরেকটা যেটা বললেন হলো গিয়ে ওখানে একজন নটরাজ আছেন। উনি কিন্তু খুব ইউনিক। আমরা যেমন নটরাজকে জানি, উনি হলেন বাঁ পাটা তোলা তো, হুম, ডান পায়ে দাঁড়ানো। হুম। তো ওখানের একটা মান্যতা আছে যে একজন রাজা, পান্ডিয়া রাজা নটরাজের এই মানে পোজটাকে দেখে না উনার খুব কষ্ট হতো। উনি ভাবতেন যে মানে ঠাকুর এত যুগ-যুগান্তর ধরে একটা পায়ে দাঁড়িয়ে রয়েছেন। উনার কি ব্যথা বেদনা হয় না? তো উনার খুব একটা আরতি ছিল ঠাকুরের কাছে। তো উনার ভক্তি দেখে উনাকে আ শিব ঠাকুর দর্শন দিয়েছিলেন, নটরাজ রূপেই দর্শন দিয়েছিলেন যখন উনার ডান পাটা তোলা ছিল। এই মীনাক্ষী আম্মান টেম্পলে কিন্তু নটরাজের যে মূর্তিগুলো আছে সেগুলো সব ডান পা তোলা। আচ্ছা, আর আচ্ছা, বাঁ আচ্ছা, পাটা স্থাপন করা আচ্ছা, নিচে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এটা একটা ইউনিক। তো উনি তখন অবশ্যই। বলছিলেন আর উনি আমায় দেখাচ্ছিলেনও আরকি। তো এই গল্প-টল্প হয়েছে। আমরা তারপর দর্শন করলাম। দর্শন হলো, সুন্দর দর্শন। বেরিয়ে চলে এসেছি। তো বিশাল জায়গা তো, বিশাল রাস্তার হুম, মতো হুম, আরকি। মন্দিরের ভেতরেই বিশাল বড়, বড় হুম। রাস্তা। তো চারদিকে অনেক ঠাকুর, অনেক দেবদেবী। তো সব দর্শন করতে অনেক টাইম লাগে। তো আমরা এরকম হেঁটে, হেঁটে আসছি। আমার হাসব্যান্ড একদিকে দেখছে, আমি একদিকে দেখছি। তো একটা জায়গায় অনেক শিবলিঙ্গ ছিল। তার ঠিক পাশেই আমি দেখছি অনেক
কিছু স্থানীয় লোক ওখানে দাঁড়িয়ে আছেন মন্দিরের ভেতরে। ওখানেও মন্দির আরো ছিল, ছোট ছোট ঠাকুরের মন্দির ছিল। হঠাৎ দেখলাম আমার পেছনে কেউ একরকম ট্যাপ করলো। তো পেছন ফিরে দেখলাম ওই ভদ্রমহিলা যে লাইনে দাঁড়িয়েছিলেন। উনি আমাকে বললেন, তুমি একটু এসো আমার সাথে। তো নিয়ে গেলেন, বললেন তুমি এইখানে দাঁড়াও। তো উনি যেখানে দাঁড়াতে বললেন সেটা হলো, ফ্লোরটা তো আছে, ফ্লোরের ওপরে একটু রেইজ করা একটা প্ল্যাটফর্মের মতো, যেখানে উঠে হুম, দাঁড়াতে হুম, পারা হুম। যায়। বললেন তুমি এখানে দাঁড়াও। আমি দাঁড়ালাম। বললেন তুমি এখন ওপর দিকে দেখো, একটা ফুটো আছে, ওটা দিকে একটা কলস দেখা যাচ্ছে। আমি ঠিক দেখলাম, এরকম তাকালাম, দেখলাম অপূর্ব একটা গোল্ডেন পেটালসওয়ালা কলস ওখানে রাখা। উনি বললেন এটা মীনাক্ষী আম্বানির গর্ভগৃহের ওপরে রাখা। এটা লোকের লোক ছাড়া কিন্তু কেউ জানে না। আমি তো জানতামই না, আমাদের জানারই কথা না এসব। তারপরে এসে আমি না অনেক খুঁজতে চেষ্টা করলাম এটার ব্যাপারে। আমি কোথাও কিন্তু পেলাম না। খুব গোপন এটা। হ্যাঁ, হুম। কিন্তু স্থানীয় লোকেরা জানেন এটা। উনি তো প্রায়ই আসেন, উনি বলেছিলেনই প্রায়ই আসেন। তার মানে কি দেখলাম। দিদি, এই যে উনি আপনাকে বললেন অথচ আপনি এটাকে সার্চ করে কোথাও পেলেন না, হ্যাঁ, ওনারা সবাইকে বলেন না, হ্যাঁ, কিংবা সেইভাবে বাইরে থেকে আসা মানুষদের সাথে ওনাদের এই প্রসঙ্গে কন্ট্যাক্টও হয় না, কিন্তু আপনার সেদিন হয়েছিল, সেদিন যে হয়েছিল। কারণে এই না জানা না দেখা বিষয়টা আপনি অত্যন্ত ভাগ্য বলে দেখতে পেলেন। হ্যাঁ, সত্যি কথাই। আর হুম, ঠিক মানে মার গর্ভগৃহের ওপরে। আর কলসের মাহাত্ম্য তো আমরা সবাই জানি। কলসের মাহাত্ম্য হলো গিয়ে যে দৈব তরঙ্গগুলো যে আসছে, কসমিক একটা যে মানে ভাইব্রেশনস, কলসের মাধ্যমে দেবদেবীর বিগ্রহের ভেতর দিয়ে সর্বত্র, মন্দিরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আর সেই ভাইব্রেশনসগুলোই আমরা শক্তিরূপে পাই, যারা দর্শনার্থী ওরা। এই কারণেই যখনই আমরা মন্দিরে যাই দেখবেন আমরা কিন্তু, আমাদের কিন্তু আশার উদ্রেক হয়, কখনো আমরা নিরাশা নিয়ে হুম, যাই হুম, না। হুম। মন্দিরে সবসময় আমরা আশা নিয়ে যাই, একটা পজিটিভ ফিলিংস থাকেই থাকে। এই যে এনার্জিগুলো আসছে ওপর থেকে, ওইগুলোই তো সব ডিস্ট্রিবিউট হচ্ছে। অবশ্যই প্রত্যেকটি তীর্থস্থানই এক একটি শক্তি স্থান। একদম। হুম, আর শক্তি যে কি রূপেই কার কাছে আসে সেটা আম যে এক্সপেরিয়েন্স করে হুম। সেই জানে। এবং যিনি পাঠাচ্ছেন তিনি জানেন। আমি তো বলব যে ওই মহিলার সঙ্গে, ভদ্রমহিলার সঙ্গে যে দেখা হয়েছে, এটার কারণটাই বোধহয় ছিল আমার কলস দোষ। তারপরে আমি আমার হাসব্যান্ডকেও ডাকলাম। ডেকেও তো অন্যদিকে ছিল। হ্যাঁ, আমি ডেকে বললাম, দেখো এইটা দেখে যাও। এটা না দেখলে মানে বৃথা ঠিক হয়ে ঠিক গেল আর কি। ঠিক ঠিক জানতামও না ঠিক যেটা। ঠিক। তো দর্শন করলাম। তারপরে এসে অনেকক্ষণ বসেছিলাম আমরা। দিন খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে মীনাক্ষী আম্মানকেও দর্শন করলাম তখন গিয়ে। আমরা তখন টিকিট কেটে ঢুকে গেছিলাম। না এত লাইনে আর দাঁড়াবো হুম, না। হুম, টিকিট কেটে হুম। দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল। অপূর্ব সুন্দরী মা। মানে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য আচ্ছা, আর আচ্ছা। কি। তারপরে বাইরে বসে আমরা মানে মন্দিরের চত্বরে বসেই আমরা প্রসাদ-টসাদ খেলাম। খেয়ে একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি নিয়ে আর শক্তি নিয়ে, নির্মল আনন্দ নিয়ে বলতে পারেন, আমরা ফিরে আসলাম। আজকে রুমাদি অনেক ঘটনা বললেন। আমি আলাদা করে রুমাদিকে বলব না যে তার শেষ উপলব্ধি কি, কিংবা আ অন্তিম উপলব্ধি কি, যেটা তিনি এতগুলো ঘটনার শেষে তার মনে হচ্ছে। আসলে প্রত্যেকটা উপলব্ধির সার কথাই তার অভিব্যক্তির মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। আমরা শুধু এটুকু বলতে পারি যে, দিদি আপনি আরো আ এইভাবে আরো অনেক অভিজ্ঞতা অর্জন করুন। এই দর্শনের যে দুর্লভ মাহাত্ম্য, সেটা আপনি যেরকম আ এই সামান্য ক্ষুদ্র সাধক অলৌকিক রহস্য চ্যানেলের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমিও চেষ্টা করব যদি শেষ পর্যন্ত তাঁর ইচ্ছা থাকে। এইভাবে আপনারাও এগিয়ে আসুন এবং রুমাদির মতো এই ঘটনা সারা পৃথিবীর প্রত্যেকটি আধ্যাত্মিক বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিন। এই দায়িত্ব শুধু আমার নয়, এই দায়িত্ব আপনাদেরও। উনি আরো বহুদিন সুস্থভাবে বেঁচে থাকবেন এই কামনা করবি। এই সাথে সাথে আরো অনেক ঘটনা উনি সংগ্রহ করবেন, সেগুলো এই একইভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রুমাদিকে এবং রুমাদির সাথে আজকে দাদাও এসছেন। দাদা রয়েছেন আড়ালে বসে আমাদের দেখাশোনা করছেন। এতক্ষণ ধরে কথা বলছি। দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সামনে তুলে ধরার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁদের সুখী, দীর্ঘ, সুস্থ দাম্পত্য জীবন। আজকের মতো বিদায় নিচ্ছি। রুমাদি আপনার কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে উপহার দেওয়ার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি এই পডকাস্ট থেকে। নমস্কার।